বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সরওয়ার হোসেন, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অবগত আছো, পূর্বের নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাসে আমি দ্বিতীয় অধ্যায়ের লেনদেন বিষয়টির লেনদেনের প্রমাণ্য দলিলসমূহ আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টি আলোচনা করব, তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। অল্প সময়ের মধ্যে সামান্য কয়েকটি উদাহরণের মাধ্যমে আজকের এই অধ্যায়টি সম্বন্ধে পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা আজকের পাঠ থেকে শিখতে পারবা, হিসাব সমীকরণে ব্যাখ্যা করতে পারবে, হিসাব সমীকরণের প্রভাব সমাধান করতে পারবে। লেনদেনের হিসাব সমীকরণ কিভাবে প্রভাব ফেলে সে বিষয়টি আজকে উদাহরণ সহ ব্যাখ্যা করব। আশা করি তোমরা আমার সঙ্গেই থাকবে এবং আজকের পাঠটি খুব মনোযোগ সহকারে দেখবে। আশা করি এই অধ্যায় থেকে তোমরা উপকার পাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব সমীকরণের একটি সংক্ষিপ্ত সংজ্ঞা রয়েছে এবং এর একটি ডিটেলস সংজ্ঞাও রয়েছে। আমি একে একে হিসাব সমীকরণের ছোট্ট ছোট্ট দুটি সূত্র তোমাদেরকে দেখাবো, তারপরে উদাহরণের মাধ্যমে এগুলো সমীকরণের উপর কিভাবে প্রভাব ফেলে সে বিষয়গুলো ধারণা দেওয়ার চেষ্টা করব। তো বোর্ডে লক্ষ্য করো, প্রথমেই আমরা হিসাব সমীকরণের সংজ্ঞাটি দেখে নিই। হিসাব সমীকরণ সংক্ষেপে যদি বলি, এ ইকুয়াল টু এল প্লাস ই। এখানে সম্পদ সমান দায় ও মালিকানা সত্ত্ব। এখানে এ ইকুয়াল টু অ্যাসেটস সম্পদ সমূহ, এল ইকুয়াল টু লাইবিলিটিস দায় সমূহ, ই ইকুয়াল টু ইকুইটি মালিকানা সত্ত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তিনটি বিষয়: অ্যাসেটস, লাইবিলিটিস, ইকুইটি, সম্পদ সমূহ, দায় সমূহ এবং মালিকানা সত্ত্ব সমূহ। এখানে মালিকানা সত্ত্ব বলতে আমরা কি বুঝি? মালিকানা সত্ত্বের চারটি উপাদান রয়েছে। এক হচ্ছে মালিকের বিনিয়োগ, 2 নম্বর হচ্ছে আয়, 3 নম্বর হচ্ছে উত্তোলন, 4 নম্বর হচ্ছে খরচ, ব্যয় বা খরচ। তো এখানে যেটি লক্ষণীয়, মালিকানা সত্ত্বের চারটি উপাদান। এখানে পরীক্ষায় নৈর্ব্যক্তিক কোশ্চেন হতে পারে যে মালিকানা সত্ত্বের উপাদানগুলো কি, কয়টি, অথবা কোনটি মালিকানা সত্ত্বের উপাদান। এখানে আমরা লক্ষ্য করব মালিকানা সত্ত্বের উপাদান চারটি: মালিকের বিনিয়োগ, আয়, উত্তোলন এবং খরচ। তাহলে হিসাব সমীকরণটি সংক্ষেপে এ ইকুয়াল টু এল প্লাস ই, সম্পদ সমান দায় ও মালিকানা সত্ত্ব। তাহলে হিসাব সমীকরণটি আমরা সংক্ষিপ্ত আকারে পেয়ে গেলাম। এরপরে হিসাব সমীকরণের বর্ধিত রূপটি বোর্ডে দেখাচ্ছি আমি। হিসাব সমীকরণের বর্ধিত রূপ তোমরা লক্ষ্য করো, এ ইকুয়াল টু সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। আমি আবার বলছি, এ ইকুয়াল টু এল প্লাস, এই ব্র্যাকেটের মধ্যে রেখেছি, সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। তো তোমরা লক্ষ্য করো, সম্পদ সমান দায় প্লাস মূলধন মাইনাস খরচ মাইনাস উত্তোলন। তো এই সূত্রটির মাধ্যমেই হিসাব সমীকরণের বর্ধিত রূপটি ব্যাখ্যা করা হয়। এখানে এ ইকুয়াল টু অ্যাসেটস, এল ইকুয়াল টু লাইবিলিটিস, সি ইকুয়াল টু ক্যাপিটাল, আর ইকুয়াল টু রেভিনিউ। পূর্বে দুটি আলোচনা দেখেছি। সি ইকুয়াল টু ক্যাপিটাল মালিকের মূলধন, আর ইকুয়াল টু রেভিনিউ আয়, ই এক্সপেন্সেস খরচ বা ব্যয়সমূহ, ডিতে ড্রয়িংস বা উত্তোলন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই সূত্রটির আলোকে হিসাব সমীকরণে কিভাবে প্রভাব ফেলে এর ডিটেলস কয়েকটি সূত্র রয়েছে এবং এক একটি সূত্র বর্ণনা করেই এর সঙ্গে সঙ্গে আরেকটি উদাহরণ দিয়ে সূত্রটি আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে এই সূত্রটি লক্ষ্য করবে। তাহলেই এই অধ্যায়ের হিসাব সমীকরণের বর্ধিত রূপটি কিভাবে ব্যাখ্যা করে, কিভাবে হিসাব সমীকরণের প্রভাব ফেলে সে বিষয়টি সম্বন্ধে তোমরা পরিপূর্ণ ধারণা পাবে। আসো বোর্ডে লক্ষ্য করি,
এখানে 5টি সূত্রের মাধ্যমে 5টি উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে পরপর বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম সূত্রটি মোট সম্পদ বাড়লে দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। সূত্রটি কি? মোট সম্পদ বাড়লে দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। অর্থাৎ প্রতিষ্ঠানের যদি মোট সম্পদ বাড়ে তাহলে দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। তো এখানে দুটি উদাহরণের মাধ্যমে একটি দায় এবং একটি মালিকানা সত্ত্ব বোঝানোর চেষ্টা করব। লক্ষ্য করো বোর্ডে লক্ষ্য করি, একটি উদাহরণ আমি দেখিয়েছি। এই সূত্রের আলোকে একটি উদাহরণ, নগদ 10,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করল। এখানে মালিক যদি নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করে, এখানে তোমরা লক্ষ্য করো নগদ 10,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করছে। এখন নগদ বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে প্লাস চিহ্ন দিলে হয় না দিলে হয়। তাহলে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আর মালিকের মূলধন বৃদ্ধি পেয়েছে। দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে এখানে মালিকের মূলধন বৃদ্ধি পেয়েছে আর নগদ টাকা। মূল সূত্র ছিল মোট সম্পদ বাড়লে দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। এখানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, মালিকের মূলধন বৃদ্ধি পেয়েছে আর নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো। উদাহরণটি হচ্ছে নগদ 10,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। এক্ষেত্রে প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে এবং মালিকের মূলধন বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার? আশা করছি তোমরা। এরপরে আরেকটি উদাহরণ হচ্ছে, এই সূত্রটি হচ্ছে এখানে এবার দায় বৃদ্ধি কিভাবে পেল সেটি দেখব। ধারে যন্ত্রপাতি ক্রয়। আমার সূত্রটি হচ্ছে একটা সম্পদ বাড়লে আর একটা দায় বাড়বে। এটা হচ্ছে দায় বাড়বে। কিভাবে দায় বাড়ছে? উদাহরণটি হচ্ছে ধারে যন্ত্রপাতি ক্রয় 5,000 টাকা। এখানে ধারে মানে বাকিতে যন্ত্রপাতি ক্রয় করছে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে প্রতিষ্ঠানের দায়ও বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে আমাদের হিসাব সমীকরণের প্রভাবটা হবে A=L+E, অর্থাৎ সম্পদ সমান দায় ও মালিকানা সত্ত্ব। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে পাওনাদার দায়ও বৃদ্ধি পেয়েছে। তোমরা লক্ষ্য করছো এই সূত্রটির মাধ্যমে প্রতিষ্ঠানের যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে প্রতিষ্ঠানের দায়ও বৃদ্ধি পেয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথম সূত্রটি দুটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করে দেখালাম। আসো 2 নম্বর সূত্রটির মধ্যে কি বোঝা যায়? মোট নগদ সম্পদ কমলে দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে। এটার বিপরীত। 1 নম্বরে ছিল মোট সম্পদ বাড়লে দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। এর বিপরীত হচ্ছে মোট সম্পদ কমলে দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে। তো এখানে উদাহরণের সাহায্যে আমরা বোঝানোর চেষ্টা করি। উদাহরণে বলা আছে পাওনাদারকে 3,000 টাকা পরিশোধ করা হবে। যদি পাওনাদারকে পরিশোধ করে আমার, সেক্ষেত্রে নগদ টাকাই পরিশোধ করব। নগদ করতে পারি অথবা ব্যাংক থেকে করতে পারি। যদি নগদে করি, এখানে উদাহরণ নগদে দিয়েছি, পাওনাদারকে 3,000 টাকা পরিশোধ, সেক্ষেত্রে নগদ 3,000 টাকা কমে গেছে এবং পাওনাদার 3,000 টাকা কমে গেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি এই উদাহরণটির মাধ্যমে মোট সম্পদ কমলে দায় কমবে এভাবে আমি দেখালাম। তো পরবর্তীতে 3 নম্বর সূত্রটির আলোকে আমরা আরও একটু সমাধান করার চেষ্টা করি। একটি সম্পদ বাড়লে অপর সম্পদটি কমবে। আমি আবার বলছি, একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। যদি প্রতিষ্ঠানের একটি সম্পদ বাড়ে তাহলে আরও একটি সম্পদ কমে যায়। কিভাবে কমে সেটি দেখাচ্ছি। যদি বলি উদাহরণ, নগদ আসবাবপত্র ক্রয় 5,000 টাকা, নগদে 5,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। এক্ষেত্রে প্রতিষ্ঠানের নগদ টাকা কমে যায় আর অন্যদিকে প্রতিষ্ঠানের আসবাবপত্র বৃদ্ধি পায়। ধরি এক্ষেত্রে নগদ টাকা হ্রাস পেলে মাইনাস 5,000 টাকা, যন্ত্রপাতি এখানে বৃদ্ধি পেয়েছে 5,000 টাকা। তোমরা এই সূত্রটির আলোকে এই উদাহরণটির মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমি আবার বলছি, তোমরা লক্ষ্য করো, যদি নগদে আসবাবপত্র ক্রয় করে তাহলে প্রতিষ্ঠানের একটি সম্পদ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে প্রতিষ্ঠানের আরও একটি সম্পদ কমে গেছে। সেক্ষেত্রে আমরা সূত্রটা হচ্ছে একটি সম্পদ বৃদ্ধি পেলে অন্য একটি সম্পদ কমে যাবে। উদাহরণটি ছিল নগদে আসবাবপত্র ক্রয়। এক্ষেত্রে প্রতিষ্ঠানে নগদ টাকা কমে গেছে, অন্যদিকে প্রতিষ্ঠানে আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে। তো আশা করছি এই উদাহরণটির আলোকে তোমরা বিষয়টি পরিপূর্ণ ধারণা পেলে।
পরবর্তী সূত্রটি হচ্ছে মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে। যদি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় তাহলে মোট দায় কমে। আসো আমরা বোর্ডের উদাহরণ, মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায়ের ঋণ পরিশোধ 50,000 টাকা। এখানে মালিক ব্যক্তিগতভাবে ব্যবসায়ের ঋণ পরিশোধ করেছে। এক্ষেত্রে মালিকের ব্যক্তিগত তহবিল থেকে যেহেতু ব্যবসায়ের ঋণ পরিশোধ করেছে, সেক্ষেত্রে মালিক ব্যবসায়ের মূলধন বৃদ্ধি পেয়েছে। অপরদিকে ব্যবসায়ের ঋণ কমে গেছে, সেক্ষেত্রে আমরা ঋণ মাইনাস করব 50,000 টাকা এবং ব্যবসায়ের মূলধন বৃদ্ধি করব 50,000 টাকা। দেখি উদাহরণটি আমি দেখিয়েছি, -50,000 ঋণ এবং মূলধন বৃদ্ধি 50,000। তো আশা করি এই সূত্রটির আলোকে, অর্থাৎ মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে। কিভাবে কমছে? মালিকানা সত্ত্ব 50,000 টাকা এখানে বৃদ্ধি পেয়েছে, আর অপরদিকে ঋণ 50,000 টাকা কমে গেছে। ব্যবসায় ঋণ কমেছে এবং মালিকের ব্যবসায় মূলধন বৃদ্ধি পেয়েছে। পরের সূত্রটি হচ্ছে মালিকানা সত্ত্ব কমলে দায় বাড়বে। যদি মালিকানা সত্ত্ব কমে যায় তাহলে ব্যবসায় দায় বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পায় দেখি উদাহরণের সাহায্যে। বাকিতে পণ্য ক্রয় 8,000 টাকা, বাকিতে পণ্য ক্রয় 8,000 টাকা। তো আমরা লক্ষ্য করি উদাহরণটি হচ্ছে বাকিতে পণ্য ক্রয়। বাকিতে যদি পণ্য ক্রয় করে তাহলে পাওনাদার বৃদ্ধি পায় এবং মালিকের মূলধন হ্রাস পায়। অর্থাৎ পাওনাদার বৃদ্ধি পেয়েছে এবং মূলধন হ্রাস পেয়েছে। এই উদাহরণটির মাধ্যমে আমরা এই সূত্রটি মালিকানা সত্ত্ব কমলে দায় বাড়বে। এক্ষেত্রে মালিকানা সত্ত্ব কমে গেছে, দায় বৃদ্ধি পেয়েছে। এই 5টি সূত্রের আলোকে আমরা হিসাব সমীকরণে কিভাবে লেনদেনের প্রভাব ফেলে সে বিষয়গুলো সম্বন্ধে পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অল্প সময়ের মধ্যে এই সূত্রগুলো, এই সূত্র দুটি এবং প্রত্যেকটি উদাহরণের সাহায্যে, প্রত্যেকটি সূত্রের মাধ্যমে এক একটি উদাহরণ দিয়ে আমি এই অধ্যায়টির হিসাব সমীকরণের কিভাবে প্রভাব ফেলে পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা এই সূত্রগুলো ভালো করে আয়ত্ত করলে এই অধ্যায় থেকে যে কোনো সমস্যা আসলে তোমরা সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের সূত্রের আলোকে, আজকের পাঠের আলোকে তোমাদের একটি হোমওয়ার্ক রয়েছে। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের নবম ও দশম শ্রেণীর এই হিসাব বিজ্ঞান বইয়ের পাঠ্য বইয়ের তোমরা 15 পৃষ্ঠায় হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, এই যে এখানে একটি রয়েছে, কয়েকটি লেনদেন রয়েছে। এই লেনদেনগুলোর আলোকে তোমরা এই হিসাব সমীকরণে কিভাবে প্রভাব ফেলে সে কাজটি তোমরা বাসায় করে পরবর্তীতে যদি ক্লাসে আমাকে দেখাবে। আশা করি সে পর্যন্ত তোমরা বাসায় থেকে স্বাস্থ্যবিধি মেনে চলে পড়াশোনা করবে এবং আজকের হোমওয়ার্কটি তোমরা সুন্দরভাবে করে নেবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।